কোথায় পালাচ্ছিস রে? কখন থেকে খুঁজছি, বেটা জবনটাকেও আর খুঁজে পাচ্ছি না। কাল তোকে কবর দিতে চেয়েছিলাম অন্য কারণে, ও জবন বেটা বুঝতে পারেনি, ভেবেছিল এই করে গা থেকে অভিশাপ মুক্ত করবে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল অন্য। তোর দেহ পচে গেলে ওর হাড় দিয়ে আমি এক বিশেষ ক্রিয়া করব। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন হেমন্ত দত্তের কাহিনী টাঙ্গি। চরিদা গ্রামের নাম হয়তো অনেকেরই জানা। এই গ্রাম ছৌ নাচের আঁতুড় ঘর। বাঘমুন্ডি শহর থেকে 5 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। গ্রামে প্রায় 100 পরিবার বাস করে। ছৌ নাচের মুখোশ তৈরি করাই এদের প্রধান জীবিকা। একের পর এক ছোট ছোট বাড়িতে সার দিয়ে সাজানো শুধুই রং বেরঙের মুখোশ। শুধু একটা বাড়ি ছাড়া, সে বাড়িতে নেই কোনো মুখোশ, নেই কোনো মানুষ। সেই বাড়িতে পরিত্যক্ত কোণে আবর্জনার স্তূপে পড়ে আছে একটা টাঙ্গি। কিন্তু সেই টাঙ্গির ফলা এখনো ভীষণ তপ্ত। সে এখনো খোঁজে রক্ত, অমানুষের রক্ত। যে খিদে তার জেগেছিল কয়েক দশক আগে, সে খিদে আজও রয়ে গেছে মরচেবিহীন ফলার কানায় কানায়। সন্ধে গড়ানোর সাথে সাথে কুয়াশা গুঁড়ি মারছে বাতাসে। শীত জাঁকিয়ে নামছে পাহাড়ের কোলের গ্রামগুলোতে। মোটা পুরু চাদর বা লটপটে কাঁথা মুড়ি দিয়ে চালাঘরগুলোতে সেঁধিয়ে গেছে এখানকার মানুষজন। রাস্তায় নেই কোনো জনপ্রাণী। হঠাৎই অন্ধকার ফুঁড়ে একটা গোঙানি ছড়িয়ে পড়ল বাতাসে। ছটপট ছটপট একটা শব্দ শোনা গেল অন্ধকারে। কিছু যেন ঘষটে নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড়ের কোলে একটা আলো একবার জ্বলে উঠেই মিলিয়ে গেল। ঘষটে যাওয়ার শব্দটা এগিয়ে গেল সেই দিকে। কোনো এক কিশোরীর চাপা গোঙানি। গোঙানিটা পাক খাচ্ছে কুয়াশার সাথে। কাস্তে চাঁদ উঁকি দিচ্ছে আকাশের কোণে। তিলেক আলোর ছটা কুয়াশা ভেদ করে ছুঁতে চাইছে পাথুরে মাটি। কেউ যদি সেই কুয়াশা জড়ানো আলো ভেদ করে দেখতে চাইতো, তাহলে দেখতে পেত একটা মনুষ্যরূপী অমানুষকে। সে টানতে টানতে নিয়ে চলেছে বছর 14-15 এক মেয়েকে। মেয়েটির মুখে ঠুসে কাপড় পোড়া, হাত দুটো বাঁধা শক্ত লতায়। যে লোকটা টানতে টানতে নিয়ে চলেছে তার মুখে মুখোশ আঁটা, ছৌ নাচের মুখোশ। কিন্তু মুখোশের চোখের ছিদ্র দিয়ে যে দৃষ্টি বের হয়ে আসছে, তা যেন হিংস্র হায়নার থেকেও হিংস্র। পশুটা মেয়েটাকে টানতে টানতে এনে ফেলল পাহাড়ের কোলের এক নির্জন পরিসরে। সেখানে অপেক্ষমান এক ছায়া মূর্তি নড়ে উঠল ঈষৎ। নেকড়ের মতো চোখ দুটো
ফ্যাকাশে চাঁদের আলোয় ঝিকিয়ে উঠেই মিলিয়ে গেল। দেখেন, নিয়ে এসেছি ওকে। ছায়ামূর্তি আরো একবার তুলল, আলতো ভঙ্গিতে, ঠোঁটে তার ধারালো হাসি। কোনো খুঁত নেই তো? না না, একদমই না, গ্যারেন্টি আছে। আপনি যা করার করুন, এ কাজ যেন সাপ মুক্ত হয়। ছায়ামূর্তির ধারালো হাসি আরো চওড়া হলো। ইশারা করল সে পাশে খুঁড়ে রাখা কবরটার দিকে। যা যা, ওকে ওই কবরে শুইয়ে দে। জ্যান্ত কবর দিতে হবে, জ্যান্ত। কথাগুলো যেন শীতে জবুথবু হয়ে থাকা পাহাড়ে ধাক্কা খেতে লাগলো। নির্দেশ পেতেই লোকটা মেয়েটার বাঁ হাত ধরে টান দিল। মেয়েটার পা দুটো প্রবল বেগে ছটফট করতে লাগলো পাথুরে মাটিতে। তীব্র হলো গোঙানির শব্দ। লোকটা মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল খুঁড়ে রাখা কবরটার দিকে। আর ঠিক তখনই একটা ধারালো টাঙ্গি সনসন বাতাস কেটে এসে উপস্থিত তিনজনকে নাড়িয়ে দিয়ে বিঁধল গিয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা ঝাঁকড়া গাছটাতে। অদূরেই আলো ছায়ায় ভেসে উঠল আরো এক ছায়ামূর্তি। সেই দেখে উপস্থিত দুজন ভীষণ ভয়ের আর্তনাদ ছেড়ে দৌড় দিল। ছায়া ছায়া মূর্তিটা ধীর পায়ে এগিয়ে গেল মেয়েটির দিকে। আলতো হাতে খুলল বাঁধনটা। মৃদু অথচ গম্ভীর স্বরে বলল, বাড়ি যাবে, কোনো ভয় নাই। কে কে তুমি? আমি একটা কনকনে হিম শীতল হাওয়া পাক খেলো জায়গাটায়। কুয়াশা গুঁড়ি মারল ঘন হয়ে। মেয়েটার দৃষ্টি যেন এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। ধীর ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। গোটা শরীরে তখনও ছড়ে যাওয়ার যন্ত্রণা। সেসবকে উপেক্ষা করে সে খুঁজতে লাগলো তার উদ্ধারকারীকে। কিন্তু দৃষ্টি যত দূর যায় তেমন কারো দেখা পেল না সে। লোকটা যেন ভোজবাজির মতো উবে গেছে। ঝাঁকড়া গাছটার দিকে দৃষ্টি ফেরালো সে মনের অজান্তেই। কিন্তু একই টাঙ্গিটাও নেই সেখানে। মেয়েটার বুকটা তুলে উঠল প্রবল বেগে। হারিয়ে ফেলা সাহসটা জড়ো করে ফিরতে চাইল নিজের বাড়িতে। আর তখনই দৃশ্যটা দেখে শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। রাস্তার ধারে একটা পাথরের চাই, তাতে টকটকে লাল রক্তে ফুটে উঠেছে একটা নাম। ঝাপসা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। মেয়েটার শরীর কাঁপতে শুরু করলো। চোখ দুটো ঝাপসা হয়ে এলো আবারও। সামনের পাহাড়টাও তুলে উঠল যেন। মেয়েটার শরীরটা নিয়ন্ত্রণ হারিয়ে সশব্দে পড়ে গেল পাথুরে জমিতে। খক খক শব্দটা কানে যেতেই আটকে থাকা চোখের পাতাটা খুলে গেল ঝুমনির। উঠে বসলো ছেঁড়া মাদুরের বিছানায়। বাইরের দাওয়ায় বসে আছে তার দাদু। দমকা কাশিটা নাড়িয়ে দিচ্ছে তার শরীরটা। ঝুমনি এই ভাদরে 14 পেরিয়ে 15 পড়ল। এই পৃথিবীতে তার নিজের বলতে ওই দাদুই।
মা বাবা সে বছর জ্বরে ভুগে চলে গেল একসাথে। ঝুমনির বয়স তখন কত হবে, 9 বা 10। এক টানা কেঁদেছিল কদিন, তারপর চুপ করে গিয়েছিল। দাদুও বেশ কিছুদিন পাথর হয়েই কাটিয়েছিল, কিন্তু মানুষের জীবন তো আর পাথরের মূর্তি হয়ে দিন কাটাতে পারে না। আবারও কাজে হাত লাগাতে হলো তাকে। 10 বছরের মেয়েকে সামলাতে হলো গৃহস্থালী। অশীতিপর বৃদ্ধ কাঁপা হাতে শুরু করলো মুখোশ তৈরির কাজ। কাটছিল এভাবেই, কিন্তু গত কয়েক মাসে যে বিপদ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তা বুঝতেই পারেনি ঝুমনি বা তার দাদু। বিছানা ছেড়ে দ্রুত কলঘর থেকে ফিরে এলো ঝুমনি। ঘটিতে চা করে এনে দিল দাদুকে। দাদু ঝুঁকে মুখোশ তৈরি করছিল। দাদু, এই লাও চা। দাদু স্থির চোখে শুধু দেখল ঝুমনিকে, তারপর আবার মুখোশ তৈরিতে মন দিল। ঝুমনির বুকটা তুলে উঠল আবারও। এই পাথর দৃষ্টিটাই কাল রাতে দেখেছিল সে, যখন ফিরেছিল অভিশপ্ত ঘটনার পর। না, ঝুমনি কিছু বলতে পারেনি। ছুটতে নিজের ঘরে ঢুকে দৌড় দিয়ে দিয়েছিল। দুলে দুলে কেঁদেছিল খানিকক্ষণ, আর অবসন্ন শরীরটা একটু একটু করে ডুবে গিয়েছিল ঘুমে। ঝুমনি জানে তার দাদু কিছু সন্দেহ করেছে, কিন্তু সে যে কেন বলে উঠতে পারছে না যে কাল রাতে ভয়ঙ্কর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আদৌ কি কেউ বিশ্বাস করবে তাকে? কেউ কি বিশ্বাস করবে যে বাতাস থেকে ধারালো একটা টাঙ্গি এসে তাকে মৃত্যুর গ্রাস থেকে বাঁচিয়ে এনেছে? সারাদিন কেমন যেন একটা ঘোরের মধ্যে কাটল ঝুমনির। বারবার একটা ছায়ামূর্তি চোখের পর্দায় ভেসে উঠেই মিলিয়ে যাচ্ছে। বিকেল গড়াতে আর সে থাকতে পারল না ঘরে, বের হলো। কাল রাতে রক্তের অক্ষরে ভেসে উঠেছিল একটা নাম, কিন্তু এই নামটা গায়ে কারোর মুখে সে শোনেনি। তাহলে কে সে? ঝুমনি কিছু বোঝার আগেই তো অন্ধকারে ধোঁয়ার মতো মিলিয়ে গিয়েছিল। নানান ভাবনা চিন্তা করতে করতে কখন যে ঝুমনি এই জায়গাটায় চলে এসেছে খেয়ালই করেনি। অবচেতন মন যেতে চেয়েছিল কাল রাতের সেই অভিশপ্ত জায়গাটায়, যেখানে পশু দুটো খুঁড়ে রেখেছিল তার কবর। অতল মন যেন বলছিল একবার দেখা হোক, সেই ছায়া ছায়া মূর্তির সাথে একবার দেখা হোক। কিন্তু নিজের ভাবনার ঘোরে হাঁটতে হাঁটতে সে চলে এসেছে শাল আর মহুয়া গাছে ঘেরা এই জায়গাটায়। বেশ কিছুটা দূরেই একটা পাথরের টিলা। এই জায়গাটায় এর আগে কখনো আসেনি সে। বাতাসের শীতল ভাবের সাথে কেমন যেন একটা শিরশিরে অনুভূতি নাড়িয়ে দিচ্ছে তাকে। দ্রুত ফেরা মনস্থ করল সে। ঘুরতে গেল, আর তখনই তার চোখ পড়ল চালা ঘরটায়। নিজের মনেই বলল, এমন নির্জন জায়গায় এই চালা ঘর কার? ধীর পায়ে চালা ঘরটার দিকে এগিয়ে গেল ঝুমনি। ঘরটা পাতার ছাউনি দেওয়া, একেবারে ভাঙাচোরা নয়। দেওয়ালগুলোতে ফাটল ধরেছে। আরো কয়েকটা বর্ষা দেখবে, তারপর ভেঙে পড়বে হয়তো। চালা ঘরটার সামনে গিয়ে ঝুমনি একটু থামল। কেমন যেন গাটা ছমছম করে উঠল তার। আর এগোবার সাহস হলো না, ফিরতে চাইল। কেন যেন তার মনে হলো এই ঘরের ভেতর পা দিলেই বিপদ ঘটবে। কিন্তু তখনই কানে এলো পাথরের ধাতব কিছু ঘষার শব্দ।
কাটারি বা কুড়ুল জাতীয় কিছুর ফলায় শান দিলে যে শব্দ হয়, এই শব্দটা অনেকটা তেমনই। কিন্তু এই ভাঙা চালা ঘরে কিভাবে কেউ এই কাজ করবে, কেনই বা করবে? ভীষণ এক কৌতূহলে ঘষার শব্দটা লক্ষ্য করে ঘরের ভিতরে এগিয়ে গেল ঝুমনি। কিন্তু কয়েক পা যেতেই থেমে গেল শব্দটা। চরম এক নিস্তব্ধতা যেন মোটা পুরু চাদরের মতো বিছিয়ে গেল চারিদিকে। আর সেটাই দুলিয়ে দিল ঝুমনির বুক। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো সে। মেঝেতে পাতার স্তূপ দেখেই বোঝা যাচ্ছে বহু বছর এ বাড়িতে কারো পা পড়েনি। আপন মনেই ঝুমনি বলল, ঘরে তো কেউ নেই, ও শব্দ কিসের? ছেঁড়া ফাটা কয়েকটা কাঁথা, ভাঙাচোরা দু একটা বাক্স, কয়েকটা মাটির ভাঙা কলসি ইতিউতি পড়ে আছে। ঝুমনি ভাবল, এই বাড়ির কথা তো কারো মুখে শোনেনি কখনো। নিজের বাড়ি ফিরে যাওয়াই ভালো, এখানে আর থেকে কাজ নেই। কাল যা গেল। পাতা মারিয়ে ফিরতে গেল ঝুমনি, আর তখনই পায়ে ঠেকলো শক্ত মতো কিছু। দ্রুত হাতে তুলল সেটা, একটা টাঙ্গি, সুন্দর করে লতা পাতা আঁকা, ফলায় মরচে পড়েনি একটুও। ঝুমনি অজান্তেই আঙুল ছোঁয়ালো টাঙ্গির ফলায়। অমনি তার মনে হলো কালো মেঘ ফুঁড়ে একটা বিদ্যুতের ফলা যেন হাত পেয়ে ছড়িয়ে পড়ল তার গোটা দেহে। শরীরটা ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল কিছুটা। টাঙ্গিটাও হাত থেকে ছিটকে পড়ে গেল মেঝেতে। ব্যাপারটা কি হলো? এমন বিদ্যুতের অনুভূতি হলো কেন? ঝুমনি দেখল তার ডান হাতের দুটো আঙুল কেটে গেছে, টপটপ করে ঝরে পড়ছে তাজা রক্ত। কিন্তু সব অনুভূতি, সব যন্ত্রণাকে ছাপিয়ে আরও একটা ভয় গ্রাস করল তাকে। চালা ঘরের ভাঙা জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে দেখছে তাকে। আর একটুও সময় নষ্ট করল না, দ্রুত ফিরতে চাইল। সে বুঝেছে এই রহস্যময় চালাঘর, এই পরিবেশ আর ওই দৈত্যাকার গাছের সারির ফাঁকে কোথাও যেন ভয়ঙ্কর বিপদ ঘাপটি মেরে বসে অপেক্ষা করছে সুযোগের। দ্রুত পায়ে চলতে শুরু করলো ঝুমনি, কিন্তু চলতে চলতেই বুঝল কেউ অনুসরণ করছে তাকে। আলতো ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল, আর দেখেই বুকের রক্ত হিম হয়ে গেল। জবন। ঝুমনির গোটা শরীরটা যেন ঝাঁকুনি দিল। দৌড়াতে শুরু করলো সে। লোকটাও চলার বেগ বাড়ালো। ঝুমনির বুকে যেন হাঁপড় টানলো কেউ। নিজেকে ধাক্কা দিল সে। কালোভাবে মরণের দরজা থেকে ফিরেও আজ এমন কাজ করা উচিত হয়নি তার। ভুল, বিরাট ভুল করে ফেলেছে সে। তখন কেমন একটা ঘোরে কোন এক অমোঘ টানে চলে এসেছিল। ঝুমনি আরো জোরে দৌড়তে গেল, আর কোনো কিছুতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল সশব্দে। জবন এসে চেপে ধরল ঝুমনির মুখ। কড়কড়ে গলায় বলল, কাল রাতে খুব ভরকে দিয়েছিলি, ভয় পেয়ে পালিয়েছিল। কিন্তু তোকে খবর না দিলে কা কি করে সাপ মুক্ত হবে বল? দেখছিস না, কাম কাজ লাই ছেলে বুড়ো সব মরছে। বাবা তান্ত্রিক সব ঠিক করে দেবে বলেছে। চল চল, আজই কাজটা সন্ধ্যে রাতে সেরে ফেলি, চল। জবন ঝুমনির মুখটা শক্ত হাতে বাঁধল, তারপর দেহটাকে কাঁধে তুলে নিল। চল। ঝুমনি প্রবল বেগে হাত পা ছুটতে লাগলো। পিছিয়ে চটপট করছিস যেমনি, পিছিয়ে চটপট করছিস।
কত বড় পুণ্যি করতে যাচ্ছিস বলতো? তোর বয়সে এমন নিখুঁত আর তো কেউ নেই একায়। মরবি তুই আর বাঁচবে এইগুলা। পাগলের মতো হাত পা ছুটছে ঝুমনি, আর যবনের ধারালো হাসি গাছে গাছে ধাক্কা খেয়ে ভিড়ছে। ঝুমনির শরীরটা কাঁধে ফেলে যবন খানিকটা এগিয়েছে। ঠিক তখনই বজ্র গম্ভীর গলাটা বাতাসে প্রতিধ্বনিত হলো, ওকে ছেড়ে দে। থেমে গেল যবন। দেহটা কাঁধ থেকে নামিয়ে এক রোখা হয়ে দাঁড়ালো। কে রে তুই? ঝুমনি দেখল রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কালকে রাতের সেই ছায়ামূর্তি। চল হাট হাট, রাস্তা ছাড়। আজ যবন কাউকে ডরায় না, যে বাধা দেবে তাকেই আজকে। কথাটা শেষ হলো না। ঝুমনি দেখল লোকটা যেন বাতাস থেকে পারল টাঙ্গিটা, তারপর সেটা বিদ্যুৎ বেগে চালিয়ে দিল যবনের গলা লক্ষ্য করে। মুন্ডুটা ধড় থেকে ছিন্ন হয়ে পড়ে গেল পাথুরে মাটিতে। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো, আর মুন্ডুহীন দেহটা কাটা কলা গাছের মতো পড়ে গেল। লোকটা এগিয়ে এসে খুলে দিল ঝুমনির মুখের বাঁধন। এক রাশ বিরক্তি নিয়ে বলল, এদিকে কি জন্য মরতে এসেছিস? বুঝিস না পশুর দল সব দাঁত বের করে ঘুরছে? তোকেও নয়নতারার মতোই। এক দলা কষ্ট যেন বুঝিয়ে দিল লোকটার গলা। টাঙ্গির ফলা থেকে বেশ কয়েক ফোঁটা রক্ত ঝরে পড়ল ঝুমনির গায়ে। তার চোখ গেল টাঙ্গির হাতলে। লতা পাতা আঁকা সেখানে। সে দারুণভাবে বুঝতে পারছে এটাই সেই টাঙ্গিটা যেটা একটু আগে ওই ভাঙা চালা ঘরে দেখেছিল সে, যে টাঙ্গির ডগায় ঝলকেছিল বিদ্যুৎ। লোকটা আবারও গমগমে গলায় বলল, কি হলো? দাঁড়ায় রইলি যে, ঘর যা। ঝুমনি এক পলক জরিপ করল লোকটাকে। দেহটা যেন পাথর কুঁদে তৈরি, চুল ঘাড় পর্যন্ত লুটানো। চোখ দুটো যেন এই জগতের কোনো মানুষেরই নয়। ঝুমনি নিজেকে গোছালো খানিক। মৃদু স্বরে জিজ্ঞেস করল, লাল তারা কে গো? লোকটার চোখের পাতায় ঈষৎ নড়ল। মুখটা যেন ছাই রং নিল, কিন্তু কোনো উত্তর দিল না। ধীর পায়ে সে এগিয়ে গেল দৈত্যাকার গাছগুলোর দিকে। ফিরে এলো বেশ কিছু পাতা নিয়ে, হাতে চটকালো, তারপর যত্ন করে সেটা লাগিয়ে দিল ঝুমনির কাটা আঙুলে। ঝুমনির মনে হলো এক মুহূর্তের জন্য যন্ত্রণার অনুভূতিটা মিলিয়ে গেল। আবারও নরম স্বরে সে জানতে চাইল, ও চালা ঘরে তুমি থাকো? ঝুমনির প্রশ্ন শুনে লোকটা উদাস ভঙ্গিতে দেখল চালাঘরটাকে। হ্যাঁ, ওটা ছেড়ে আর যেতে পারলাম কই? কিন্তু ও তো ভাঙা পড়ছে, তোমার থাকতে অসুবিধা হয় না? বেঁচে থাকলে তো অসুবিধা হবে, বেঁচে না থাকলে আবার অসুবিধা কিসে? মানে ভয় পাইলি? সব বাদ দে, চল তোকে পথটা এগায় দিয়েছি। ঝুমনি একটু ভাবল, তারপর আলতো মাথা নেড়ে পা বাড়ালো। যেতে যেতে আবার জিজ্ঞেস করল, বললে না তো লাল তারা কে? লোকটা থামলো এক মুহূর্ত, বলল, নয়নতারার কথা জানতে গেলে জানতে হবে কালীচরণ মাহাতোর কথা। কালীচরণ মাহাতো নামটাই যেন ধড়াম করে ঝুমনির বুকে হাতুড়ি পিটল। এই নামটাই তো কাল পাথরের ঢিবিতে রক্তের অক্ষরে ফুটে উঠেছিল। তবে কি এই লোকটাই? আর কিছু ভাবার আগেই
লোকটা শুরু করলো তার গল্প। আর ঝুমনির মনে হলো সে যেন সামনের দিকে নয়, পিছিয়ে যাচ্ছে একটু একটু করে কয়েক দশক আগের এক ভয়ঙ্কর নিষ্ঠুর ঘটনার দৃশ্যপটে। কাঠ কোপানোর শব্দ কাছের পাহাড়গুলোতে ধাক্কা খাচ্ছে। শীতের রাত আর জমাট অন্ধকার বলে আওয়াজটা যেন বড় বেশি মনে হচ্ছে। ঝোপঝাপ করে বেশ কয়েকটা শাল সেগুনের গাছ পড়ে গেল। ছায়া ছায়া মানুষগুলো সেগুলোকে গুঁড়িতে পরিণত করল নিমেষেই। দড়ি বাঁধা হলো গুঁড়িতে, সরসর করে আওয়াজ হলো জঙ্গলে, আর গুঁড়িগুলো চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। রাত থাকতে থাকতে গুড়িগুলো সরা, সকালে দেখা হবে আবার। কথাগুলো বলেই লোকটা পা বাড়াতে গেল, আর তখনই দৃশ্যটা দেখে থেমে গেল। চোয়াল কঠিন হলো তার। ঝটপট লুকা, টু শব্দ করবি না। নির্দেশ পাওয়া মাত্রই চোখের পলকে সকলে লুকিয়ে পড়ল ঘন অন্ধকারে। লোকটা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল যেদিকে একটু আগেই তীব্র আলো জ্বলে উঠে মিলিয়ে গিয়েছিল। লোকটা হাতের মুঠোয় ধরা টাঙ্গিটা আরো শক্ত করে ধরল। মন তার জানান দিচ্ছে বিপদের, দ্রুত গোছাতে হবে। মনে মনে ঠিক করলো কোন পথে গা ঢাকা দিলে নিরাপদ হবে। চোরাই পথে কাঠ চালান করার জন্য বেশ কিছুদিন ধরেই পুলিশ জঙ্গলে নজরদারি চালাচ্ছিল। আজ হয়তো পাকা খবর পেয়েছে, কিন্তু খবরটা দিল কে? ডান হাতের দুর্গম পথটাই ধরবে ঠিক করল। সেদিকে বেশ কিছুটা গেলেই খাড়াই পাহাড়ি পথ, আর খাড়াই পথে এই অন্ধকারে সে কাঠবিড়ালির মতো চলতে জানে। পুলিশ সে পথে বেশি দূর যেতে পারবে না। দ্রুত পা বাড়াতে গেল লোকটা, আর তখনই পিঠে ঠেকল ধাতব শীতল স্পর্শটা। একটা বন্দুকের নল ছুঁয়েছে তার পিঠ। অন্ধকারে শোনা গেল শিরশিরে একটা গলা। কালীচরণ মাহাতো, তোমার খেলা শেষ। কালীচরণ দেখল অনেকগুলো তীব্র আলো জ্বলে উঠেছে বেশ কিছুটা দূরে। বন্দুকধারী লোকটা হুইসেল বাজালো, আর আলোগুলোর অভিমুখ ঘুরল। দুত্তার শব্দে জঙ্গল ভেঙে এগিয়ে আসছে সশস্ত্র একটা দল। কালীচরণ বুঝে নিয়েছে এখান থেকে বাঁচার একটাই উপায়, ভয়ঙ্কর মৃত্যু। তীব্র আলোর সারি এগিয়ে আসছে তার দিকেই। ভারী পায়ের শব্দগুলো যেন কাঁপিয়ে দিচ্ছে জঙ্গলটাকে। কালীচরণ শক্ত মুঠোয় ধরল টাঙ্গিটাকে, আর বিদ্যুৎ বেগে শরীরটা গড়িয়ে টাঙ্গিটা চালিয়ে দিল বন্দুকধারী লোকটার গলা লক্ষ্য করে। মুন্ডটা ধর থেকে ছিন্ন হয়ে ছিটকে গেল অন্ধকারে। একতলা রক্ত কালীচরণের মুখে এসে লাগলো। কালীচরণ একটুও সময় নষ্ট না করে ডান দিকের পথটা ধরল। বেশ কয়েকটা গুলি অন্ধকার ফুঁড়ে এসে বিঁধল উল্টো দিকের গাছগুলোতে। কালীচরণ যেন মিশে গেল অন্ধকারে। সশস্ত্র দলটা দৌড়ে এলো। মুন্ডহীন দেহটা দৃশ্যমান হলো তীব্র আলোয়। সে দলের কেউ কেউ ছুটল ডান দিকের পথ ধরে। ছুটল বেশ কয়েক দফা গুলিও। একটা গুলি অন্ধকার চিরে কালীচরণের কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেল। কালীচরণের দেহটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল পাথুরে মাটিতে। আর গড়াতে গড়াতে নেমে গেল ঢালু পথে। পাহাড় যেন কেঁপে উঠল।
বেশ কিছু পাথরের চাই ও গড়াতে গড়াতে নেমে গেল নিচে, আর আছড়ে পড়ল কালীচরণের দেহে। দেহটা কুঁকড়ে গেল যন্ত্রণায়। উঠতে চাইল সে, মাথা ঝিমঝিম করে উঠল। মেয়েদের দলটা কলসি মাথায় চলেছে জল আনতে। এ তাদের নিত্যদিনের ঘটনা। কলকল হাসি, খুনসুটি আর চটুল কথায় ভরে আছে রাস্তাটা। কিন্তু আজ অনেকেই যেতে যেতে হঠাৎ থেমে যাচ্ছে, থামিয়ে দিচ্ছে তাদের হাসি বা খুনসুটি। থেমে যাওয়ার কারণ, রাস্তার ধারের গাছগুলোতে কিছু দূর দূর তফাতে লাগানো একটা পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে একটা মুখ, তার নিচে লাল অক্ষরে লেখা সন্ধান চাই। নাম কালীচরণ মাহাতো, বয়স 30। মহিলাদের এই দলে নিত্যদিনের মতোই জল আনতে চলেছে নয়নতারা। পোস্টারগুলো চোখে পড়েছে তারও। নিজের মনেই অস্ফুট এসে বলল, এই পোস্টারের মুখটার সাথে ওই লোকটার মুখের কি দারুণ মিল, কিন্তু লোকটার নাম নয়নতারা আলতো চমকে উঠল কারো ডাকে। শশব্যস্ত ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ যাই। এক পলক এদিক ওদিক দেখল নয়নতারা, তারপর গাছের সাঁটানো একটা পোস্টার ঝট করে ছিঁড়ে নিয়ে বুকের কাপড়ের ভেতর গুঁজে নিল। পা বাড়ালো আবারও জল আনার জন্য। কিন্তু যদি নয়নতারা সঠিকভাবে দেখত চারপাশ, তাহলে দেখতে পেত দূরে ওই বড় শাল গাছটার আড়ালে দুটো তীক্ষ্ণ চোখ তাকেই জরিপ করছে। পোস্টার লুকিয়ে রাখার কাজটা এড়াতে পারেনি সেই জরিপ করা লোকটাকে। লোকটার ঠোঁটে এখন খেলা করছে একটা হাসি, ভীষণ ধারালো সে হাসি। কলসি মাথায় নিয়ে বাড়ি ফেরার পথ ধরল নয়নতারা। জল ভরার সময় মঞ্জু, শিবানী কত কিছুই বলছিল। সেসব কথা যেন তার কানে পৌঁছানোর আগেই মিলিয়ে যাচ্ছিল হাওয়ায়। তার মনের পর্দায় দুলছিল একটা স্বল্প পরিচিত মুখ আর একটা নাম, কালীচরণ মাহাতো। গভীর রাতে দরজা ধাক্কানোর শব্দে ঘুমটা চড়াং করে ভেঙে গিয়েছিল তার। এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? মা নাকি? দরজা খুলতেই পুরুষালী অবয়বটা টাল খেয়ে পড়ে গিয়েছিল তার বুকে। জড়ানো গলায় শুধু বলেছিল, জল জল জল। ভারী দেহটাকে কোনো রকমে বিছানায় এনে শুইয়ে দিয়েছিল। আর তখনই নয়নতারা অনুভব করেছিল তার হাতে চটচটে আঠালো কিছু লেগেছে। কুলুঙ্গিতে জ্বলা প্রদীপের আলোয় হাতটা মেলে ধরতে বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠেছিল। টকটকে লাল রক্তের দাগ হাতের তালুতে। কে আপনি? লোকটা স্তিমিত চোখে একবার তাকিয়েছিল নয়নতারার দিকে। জড়ানো গলাতে কোনো রকমে বলেছিল, কালি, গুলি লাগছে, গুলি কাঁধে। তারপর চোখ দুটো বুজে গিয়েছিল পুরোপুরি। নয়নতারা এক বুক ভয় নিয়ে শুধু দাঁড়িয়েছিল ঘরের মেঝেতে পাথর হয়ে। সম্বিত পেতে প্রথম যে কাজটা করেছিল সে ছুটে পাশের ঘরে গিয়ে দেখে এসেছিল তার মাকে। পাশ ফিরে তাকে ঘুমোতে দেখে স্বস্তির শ্বাস ফেলেছিল। তারপর আবার ফিরে এসেছিল নিজের ঘরে। এক
আগন্তুকের ক্ষততে প্রলেপ দিয়েছিল সে। তারপর মেঝেতে এক প্রকার জেগেই কাটিয়েছিল রাতটা। আজ সকালে তার মা কাঠ জোগাড় করতে বের হলে সে বেরিয়েছিল জল আনতে। কিন্তু নয়নতারা জানে না কতক্ষণ মায়ের চোখ থেকে লুকিয়ে রাখতে পারবে লোকটাকে। গাঁয়ের লোক কোনো কারণে যদি জানতে পারে তাহলে যে কি হবে নয়নতারাও জানে না। শুধু সে জানে মুখিয়া তাকে ছাড়বে না। সে যে আর 5টা মেয়ের মতো নয়, তার বয়সী সকলের মতো সবকিছু করা চলে না তার। মেয়েটার দলটা থেকে আলাদা হয়ে নয়নতারা দ্রুত পা চালালো বাড়ি ফেরার জন্য। একটু পরেই বুঝল কেউ তাকে অনুসরণ করছে। যেতে যেতে আলতো ঘাড় ঘুরিয়ে দেখল না, কেউ নেই। আর কেউ যে নেই এটাই যেন নয়নতারার বুকের ভিতরের ভয়টাকে আরো বাড়িয়ে দিল। তার চলার গতি বাড়ল। দোরগোড়ায় পৌঁছে আরো একবার ঘাড় ঘুরিয়ে দেখল সে। রাস্তা ফাঁকা। স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা। ঘরে ঢুকে রান্না চালায় কলসিটা নামাতে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল সে। চালায় বাতার জানালা। সেই জানালার ফাঁক দিয়ে দেখল লোকটাকে। টাক মাথা, স্থূল চেহারা, কোনো কাঠি জাতীয় কিছু দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে এই বাড়ির দিকেই তাকিয়ে আছে। নয়নতারা বুকের ভিতর গুঁজে রাখা পোস্টারটা বের করে এক পলক দেখল। তারপর সেটাকে পুড়ে দিল চুলায়। বুকটা থকথক করছে তার, কপালে ঘাম জমছে। দৌড় পায়ে গেল ঘরটার ভেতরে। আর ঘরটায় ঢুকতেই ভীষণ ঝাঁকুনি খেল। বিছানা একদম ফাঁকা। আতঙ্ক তলা পাকিয়ে আটকে গেল গলায়। কি লোকটা গেল কোথায়? নয়নতারা ছুটে বের হয়ে আসতে গেল। আর তখনই দেখল মাটির দাওয়ায় দাঁড়িয়ে সেই টাক মাথা বেটে খাটো লোকটা। দৃষ্টি যেন শকুনকেও হার মানায়। নয়নতারার বুকে এখন ঝড় উঠেছে। তবুও সহজ ভাব নিয়ে সে বলল, আপনি কি কিছু বলছেন? কালীচরণকে খুঁজছি, একটু ডেকে দাও তুমি। এখানে আমি আর মা থাকি, ও নামে তো কেউ থাকে না। তাকে তাকে পাকা খবর নিয়ে তো এসেছি মেয়ে। যাও ডেকে দাও, আমার আবার দেরি করলে চলবে না। বললাম তো ওই নামে কেউ থাকে লাই। আপনি জানতো কেন মিছে বিরক্ত করছেন? লোকটা এবার ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো নয়নতারার দিকে। গনগনে গলায় বলল, এই মেয়ে, লোকে আমাকে ফেউ বলে। আর জানিস তো ফেউয়ের পিছনে আসে কাল সাপ। ভালোই ভালোই বলছি, কালীচরণের খোঁজ দে। আমি তোকে পোস্টার ছিঁড়িয়ে বুকের ভেতরে লুকিয়ে রাখতে দেখেছি। বেশি চালাকি করলে তুই কথাটা শেষ হলো না। একটা ধারালো কোপ বসে গেছে লোকটার পিঠে। বেটে খাটো শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল দাওয়ায়। ভারতই কাঁপল। তারপর নিথর হয়ে গেল চিরদিনের জন্য। নয়নতারা যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। স্থির চোখে দেখল পাথর কোঁদা একটা দেহ তার সামনে দাঁড়িয়ে। হাতে তার রক্ত ভেজা টাঙ্গি। কালীচরণ রক্তস্রোতে ভেসে থাকা দেহটাকে দেখল। এটা বস্তা। নয়নতারা যন্ত্রচালিতের মতো একটা বস্তা এনে দিতেই কালীচরণ রক্ত ভেজা দেহটাকে ভরল বস্তায়। একে
আমাকে পাহাড়ের খাঁজে ঘুম পাড়ে দিয়েছে। নয়নতারা বুঝল অজান্তেই সে এক ভীষণ বিপদে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তার যে এই বিপদে জড়ালে চলবে না। খুব শিগগিরই মহাপরীক্ষায় বসতে হবে তাকে। কালীচরণ নয়নতারার থমথমে মুখের দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নাই, একে আমি সাফাই করছি। কি হলো? বললাম তো ভয়ের কিছু নাই। ভয়? আমার ভয় আপনি কিভাবে বুঝবেন? সত্যি যদি আমার ভয় নিয়ে এতটুকু চিন্তা থাকে না, তাহলে দয়া করে এখান থেকে চলে যান। আর আসবেন না, চলে যান এখান থেকে। কেন বুঝছেন না? আমি আর 5টা মেয়ের মতো লই। কালীচরণ স্থির দৃষ্টিতে দেখল নয়নতারাকে। কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই বার তোরে আওয়াজ হলো। নয়নতারা দেখল তার মা কাঠের বোঝা মাথায় নিয়ে ঢুকছে। নয়নতারার বুকে আবারও একটা ভয়ের ঢেউ উঠল। এবার তো সব জানাজানি হয়ে যাবে। সবাই জানবে যে একটা অপরিচিত লোক রাতে তার ঘরে ছিল। শুধু তাই নয়, একটু আগেই ঘটেছে একটা নৃশংস খুন। আর মুখিয়া যদি জানতে পারে। নয়নতারার মাথা যেন কাজ করছে না, শরীর কাঁপতে শুরু করেছে। কালীচরণ নামক লোকটাকে সে কাতর দৃষ্টিতে দেখল। কালীচরণও দ্রুত গোছালো নিজেকে। দাওয়ায় তখনও পড়ে টকটকে লাল রক্ত। কালীচরণ দাওয়ার কোণে রাখা গোবর জলের বালতিটাকে প্রায় ছোঁ মেরে এনে উল্টে দিল রক্তের স্রোতের উপর। ওই কে উল্টালি রে? ও কিছু নয় মা, ওই দাওয়ায় একটু গোবর জল দিচ্ছি। তো এই সময় আবার গোবর লাতালিয়ে কেন পড়লি? হ্যাঁ, দাওয়াটাই খুব নোংরা হয়েছিল তো, তাই ওই। নয়নতারা দেখল তার মা উঠোন পেরিয়ে এগিয়ে আসছে। তার বুকে হাতুড়ি পড়ল। ঘাড় ঘুরিয়ে কালীচরণকে দেখতে গেল, আর দেখল দাওয়ায় কেউ নেই। লাশের বস্তা নিয়ে সে ঢুকে গেছে নয়নতারার ঘরে। নয়নতারা গোবর জল দিয়ে রক্তের স্রোতটাকে ঢাকার আপ্রাণ চেষ্টা করল। তার মা আর চোখে একবার দেখে এগিয়ে গেল নয়নতারার ঘরের দিকে। নয়নতারা প্রায় ছুটে গিয়ে আটকাল মায়ের পথ। কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ মানে? বাসি কাপড় চোপড় তো কাচতে হবে ক্লাই। ওগুলো আমি কেচে নিয়েছি। কেচে নিয়েছিস মানে? এতদিন তো আমি কেচে এসেছি, আজ কি হলো? না মানে মনে হলো তো, তাই আজ কেচে নিয়েছি। ঠিক আছে, লে লে গোবর জল দিয়া হলে চুলাটা ধরা গিজা। আর আমি বরং এক বুঝা কাঠ লিয়ে আসি জঙ্গলটা থেকে। যা যা দাঁড়ালা থেকে কামটা কর গে, যা যা। মা উঠোনে পা বাড়ালো। নয়নতারার মনে হলো এতক্ষণ তার বুকে ঝমঝম করে যে ট্রেনটা চলছিল সেটা যেন হঠাৎ থেমে গেছে। উঠোনে গিয়ে আবারও থামলো মা। ফিরে এলো নয়নতারার দিকে। মায়ের মুখটা যেন কেমন থমথমে। বুকের ট্রেন আবারও চলতে শুরু করলো। কি হলো মা? লালনের সাথে দেখাটা হয়েছিল, খবরটা দিতেই আসছিল এদিকে। স্যার, খবর কথাটাতেই যেন ধক করে উঠল নয়নতারার বুক। মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, কিসের খবর মা? মুখিয়া তোকে রবিবার সন্ধ্যাতে দেখা করতে বলেছে। কথাটা বলেই উঠোন টপকে চলে গেল মা। আর নয়নতারা ধবাস করে বসে পড়ল দাওয়ায়। সে জানত এইরকমই একটা খবর তার জন্য অপেক্ষা করছে। যেদিন মুখিয়া তার কপালে রক্ত তিলক দিয়ে বলেছিল গায়ের 10টা মেয়ের থেকে সে আলাদা, সেদিন থেকেই নয়নতারার চোরা মন বলেছিল তার ডাক আসবেই।
গাঁয়ের অন্য পুরুষ মানুষেরা যখন তাকে দেখলেই মাথা নিচু করে নিত, তখনই নয়নতারা বুঝেছিল সে মুখিয়ার হয়ে যাচ্ছে একটু একটু করে। সে না চাইলেও হয়ে যেতে হবে, এটাই এখানের নিয়ম। মানসিকভাবে তৈরি হচ্ছিল সে মুখিয়ার হয়ে যাওয়ার। সেটা নাকি ভীষণ গর্বের ব্যাপার। কিন্তু কালকের রাতটা যেন সব উল্টোপাল্টা করে দিল। উল্টোপাল্টা করে দিল ওই কালীচরণ নামের লোকটা। নয়নতারা যখন তার প্রায় অচেতন দেহটাকে বিছানায় শুইয়ে দিয়েছিল, যখন তার ক্ষততে প্রলেপ দিয়েছিল, যখন মোটা চাদরটা দিয়ে ঢেকে দিয়েছিল ঘুমে ডুবে যাওয়া দেহটাকে, তখন ওই মানুষটার গরম নিঃশ্বাস, শরীরের ছোঁয়া অদৃশ্য জালে যেন বেঁধে ফেলেছিল তাকে। না হলে কেমন করে এমন শীতের রাতে শুধু ঘুমন্ত একটা মুখের দিকে তাকিয়ে ঠান্ডা মেঝেতে বসে সে কাটিয়ে দিল গোটা একটা রাত? কেন একটু আগে শূন্য বিছানাটা দেখে আতঙ্কের সাথে একটা চাপা যন্ত্রণা মোচড় দিল বুকের ভিতর? নয়নতারার বুক ঠেলে যেন একটা কান্না উগড়ে আসতে চাইল। আর তখনই কাঁধে একটা শীতল স্পর্শ পেল সে। চমকে তাকিয়ে দেখল কালীচরণ নামক রহস্যময় লোকটা তার কাঁধ ছুঁয়ে দাঁড়িয়ে। ওঠো নয়নতারা, ভয় নাই। ও লালন এক সময় আমার দলেই কাজ করতো। সব ঠিক করে দেবো আমি। একটু পরই লালনের সঙ্গে দেখা করছি। আগে বস্তাটার ব্যবস্থা করি। তুমি আজ সন্ধ্যায় ওই বড় পাহাড়ের পাশে টিলাটায় দেখা করো আমার সাথে। বলেই বস্তাটা নিয়ে খিড়কির দরজা দিয়ে প্রায় ঝড়ের বেগে চলে গেল কালীচরণ। আর নয়নতারা ভয় এবং অজানা এক প্রত্যাশা নিয়ে মাটির দাওয়ায় বসে রইল। সন্ধ্যের মুখটাতে বের হলো নয়নতারা। শীতের আভা লাগতে শুরু করেছে বাতাসে। এক ফালি চাঁদ ইতিমধ্যেই উঠেছে আকাশে। পাতলা আলো ছড়িয়ে পড়েছে রাস্তায়। তাতে রাস্তা দেখা গেলেও চারপাশের ঘন অন্ধকার কাটছে না। নয়নতারার বুকটা কেমন যেন ছমছম করে উঠল। অতি সাবধানে, অতি সন্তর্পণে, যাতে কারো নজরে না পড়ে সেভাবে এগিয়ে চলল সে বড় টিলাটার দিকে। টিলাটার কাছে পৌঁছে এদিক ওদিক একবার তাকালো নয়নতারা। ভীষণ নিস্তব্ধ চারপাশ। শুধু কয়েকটা ঝিঁঝি পোকা নীরবতা ভাঙার চেষ্টা করে চলেছে একটানা ডেকে। নয়নতারার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। নিজের মনেই বলল, এভাবে এখানে আসাটা কি ঠিক হলো? কিন্তু আমি যে কাছেই কোনো একটা গাছে অজানা পাখি ডেকে উঠল কর্কশ স্বরে। ডাকটা যেন নাড়িয়ে দিল নয়নতারাকে। ভীষণ একটা ভয় গ্রাস করতে চাইল তাকে। মনে মনে সে ঠিক করলো ফিরে যাবে। যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখনই দুটো শক্ত হাত তাকে টেনে নিল ঝড়ের বেগে। চুপ চুপ, ভয় নাই। আমি নয়নতারার মুখ এখন কালীচরণের হাতে বদ্ধ। বড় বড় দুটো চোখে তাই সে তাকিয়ে রইল কালীচরণের মুখের দিকে। কেউ আসছে এদিকে। পাথরে রাস্তা মাড়িয়ে এবার সত্যি কারোর আসার শব্দ শোনা গেল।
শব্দটা কিছু দূর এসেই থেমে গেল হঠাৎ। অখণ্ড এক নিস্তব্ধতা। এই মুহূর্তে নয়নতারার শরীরের অনেকটাই লেপ্টে আছে কালীচরণের শরীরে। গরম নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে দুটো দেহেই। পায়ের শব্দটা একটু একটু করে মিলিয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল নয়নতারার। কালীচরণের হাতের বাঁধনও আলগা হলো। চলে গেছে, চলো বসা যাক। বড় পাথরের একটা আড়ালে সুবিধা মতো জায়গা দেখে বসলো দুজনে। নয়নতারাই শুরু করলো কথা। আপনার নাম জানি। আচ্ছা, আপনি কোন গায়ের লোক? আপনার বাড়িতে কে কে আছে? আমি তোমাদের পাশের গাঁয়ের চুরিদা, তবে বাসাটো গ্রাম ছাড়িয়ে। বাড়িতে আপন বলতে এই টাঙ্গি শুধু। ও গ্রামে তো সবাই সুন্দর সুন্দর মুখোশ তৈরি করে, আপনি মুখোশ তৈরি করেন না কেন? ওই সব আমার পোষায় না। আমি বড় লোক হয়ে জীবন কাটাতে চাই, তাই জঙ্গলের গাছ রাতে সাফাই করে পাচার করি। কিন্তু সে তো অন্যায়, গাছ তো সরকারের। মোটেও না, এ গাছ আমাদের বাপ দাদাদের। এখানে আমাদের অধিকার সবার আগে। আরে সে তো অন্য কথা হয়ে গেল। অন্য কথা কেন হবে? এই যে তোমাদের গাঁয়ের অনেকেই কাঠ কেটে নিয়ে যায়, সেও তো চুরি হলো। কই সেসব নিয়ে তো কোনো কথা ওঠে না। নয়নতারা কি জবাব দেবে যেন ভেবে পেল না। সে চুপ করে রইল। কালীচরণ নিজের মেজাজটাকে দমন করল। বলল, নয়নতারা, পালাবে এখান থেকে? পালাতেই তো চায় নয়নতারা, আর এইরকম একজনের সাথেই তো পালাতে চায় সে। আলতো মাথা নেড়ে সে বলল, কিন্তু কোথায় পালাবো? এরা পালাতে দেবে? তোমায় পুলিশ ছাড়বে না, আর আমায় মুখিয়া। বলো বলো কিভাবে পালাবো? ধরো এখান থেকেই যদি পালাই এক্ষুনি। কিন্তু সেটা যদি হয় তাহলে? চুপ, দাঁড়াও। কথাটা শেষ হওয়ার আগেই কালীচরণ নয়নতারার মুখটা চেপে ধরল। আবারও কেউ আসছে। পাথর মারিয়ে আসার শব্দটা শোনা গেল। শব্দটা আসছে তাদের দিকেই। দম বন্ধ করে বসে রইল নয়নতারা। শব্দটা এসে থামল পাথরের ঢিবিটার আড়ালে, যেটার উল্টো দিকে বসে আছে তারা। আমি লালন। কালীচরণ লাফিয়ে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে তুলল নয়নতারাকেও। লালন এক পলক দেখল নয়নতারাকে, তারপর কালীচরণকে উদ্দেশ্য করে বলল, আর কোনো ভয় টোলাই, সব ব্যবস্থা হয়ে গেছে। ওখানে আমার লোক অন্ধকারে দাঁড়াই আছে, তুমি ওর সাথে যাও। হ্যাঁ, সব লাপড়া মিটিয়ে যাবে। আর নয়নতারা? ও হ্যাঁ হ্যাঁ, আমি মুখিয়ার সাথে কালি এটা নিয়ে কথা বলবো। আগে তোমারটা মিটিয়ে যাক, হ্যাঁ, ওটাও মিটাই দেবো ঠিক সময়। এক মুহূর্ত ভাবল কালীচরণ, তারপর সামনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গিয়ে নয়নতারার উদ্দেশ্যে বলল, সাবধানে থেকো, খুব শিগগিরই তোমাকে এখান থেকে নিয়ে যাব। সাবধানে থেকো। কালীচরণ পা বাড়ালো আবারও। নয়নতারার বুকটা অজানা আশঙ্কায় দুলে উঠল। আর একটু পরেই ঘটল ঘটনাটা। কালীচরণ অন্ধকারে অপেক্ষারত মানুষটার দিকে এগিয়ে যেতেই বন্দুকের একটা ভারী কুঁদো সজোরে আঘাত করল কালীচরণের ছাতিতে। শরীরটা ছিটকে পড়ল পাথরে মাটিতে। নয়নতারা ছুটে যেতে গেল, আর তখনই লালন ধরল নয়নতারার হাত। কালীচরণ ঝটকা দিয়ে উঠতে গেল, তখনই একটা শক্ত দড়ি আটকে গেল তার পায়ে। জ্বলে উঠল বেশ কয়েকটা টর্চের আলো। টিলার ঘন ছায়ায় অদৃশ্য হয়ে থাকা মানুষগুলো দৃশ্যমান হলো।
হাতে তাদের উদ্যত বন্দুক। লালন তুই গো আমি মুখিয়া আমায় তার সঙ্গীটও করেছে, তাই তার লিতে সমান্য করি কি করে বলো? ও তাছাড়া সরকারও আমায় এ কাজেই নামটা দিয়েছে। ও কালীচরণ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ পেল না। দড়ি বাঁধা দেহটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলল। এক বুক যন্ত্রণা নিয়ে নয়নতারা ছুটে যেতে চাইল। ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও ওকে। এত নিটুর হইও না তোমরা। আমি যাবো মুখের কাছে, আমি তোর পায়ে ধরে অনুরোধ করব। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। লালন সজোরে ধাক্কা দিল নয়নতারাকে। নয়নতারার শরীরটাও একটা পাক খেয়ে পড়ে গেল পাথুরে মাটিতে। লালন কালীচরণের হুঙ্কার এক মুহূর্তেই মিলিয়ে গেল রাতের অন্ধকারে। তার দেহটা টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। লালন এগিয়ে এলো নয়নতারার দিকে। এই মাগি, মুখিয়া যদি জানে লাই তুই অন্য একজনের সাথে লটর পটর মারাচ্ছিস, তোকে ছেড়ে তো দিবে ভেবেছিস? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি তার কাছে, সময় মতো সব বলবো তাকে, সব। মুখিয়ার বসার পাশের আসনটা তো আমার চাই বটে। তো চিন্তা করিস কেন নয়নতারা? হ্যাঁ, মুখিয়া যদি এসব শুনে তোকে ত্যাগ করে তো লালন আছে, সুখে রাখবে না তোকে। চিন্তা করিস লাই। নয়নতারার মনে হলো কোনো এক নর রাক্ষস যেন তার সামনে উল্লাস করছে, আর বিষাক্ত একটা হাসি প্রতিধ্বনিত হচ্ছে অন্ধকারে। লালন জায়গাটা ছেড়ে চলে যাওয়ার পরও নয়নতারা হাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে রইল আরো কিছুটা সময়। বুকের ভিতর চলতে থাকা ঝড়টাকে দাঁতে দাঁত চিপে সামলালো সে। তারপর উঠে পড়ল। পা বাড়াতে গিয়ে চোখ আটকে গেল পড়ে থাকা টাঙ্গিটায়। এগিয়ে গিয়ে তুলে নিল সেটা। তারপর সেটাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাউ হাউ করে। একটা পুরো দিন কেটে গেল গোটা রাত। নয়নতারা যেন পাথর হয়ে গেছে। মায়ের বিরক্তিটাও যেন ছুঁতে পারছে না তাকে। দুপুর সবে গড়িয়েছে তখন। নয়নতারা তক্তপোষের তলা থেকে বের করল টাঙ্গিটা। অভিশপ্ত সন্ধ্যা রাতে সব চলে গেছে তার জীবন থেকে। রয়ে গেছে শুধু এই স্মৃতিটুকু। এর হাতলে হাত বোলালে মানুষটার গায়ের গন্ধ পায় সে। এর ধারালো ফলায় আঙুল ছোঁয়ালে মানুষটার গরম নিঃশ্বাসের অনুভূতি ছুঁয়ে যায় তার শরীর। মেঝেতে রাখা রঙের সরঞ্জামগুলো বের করল নয়নতারা। এই দিয়েই সে গেল পুজোয় পাঁচিলে রঙিন ফুল পাতা এঁকেছিল। রয়ে গেছে কিছুটা এখনো। অতি যত্নে সে তুলি টানল টাঙ্গির আতলে। সবুজ, হলুদ, লাল রঙের ফুল আর লতা পাতা ফুটে উঠল। আঁকা সম্পূর্ণ হলে মেঝের পাতনের উপর সযত্নে নামিয়ে রাখল সেটাকে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল নয়নতারা হাতলটার উপরেই। একটা মুখ যেন ভেসে উঠছে বারবার
গণ্ড বেয়ে অবাধ্য জলের স্রোত ঝরে পড়ল মেঝেতে। নিঃশব্দে উঠতে উঠতে নয়নতারার কানে এলো মায়ের গলার ঝাঁঝ। প্রীত জেগেছে মোলে, প্রীত তো জেগেছে। মুখে ছেড়ে দিবে তোকে ভেবেছিস? পাপ পাপ পাপ, মহাপাপ। সব সব খাবে রে উমাগি, সব খাবে উমাগি। প্রীত মা যখন তার সন্তানকে সাপ সাপান্ত করে তখন আর কি বা বাকি থাকে? নয়নতারা গণ্ড বেয়ে গড়িয়ে পড়া জলের স্রোতটাকে মুছল হাতের চেটো দিয়ে। ধীর পায়ে এসে দাঁড়ালো দাওয়ায়। নয়নতারাকে দেখে মা যেন আরো খেপে গেল। ছুটে এসে চুলের মুঠি ধরে আছড়ে ফেললো দাওয়ায়। তো শরীরের জ্বালাটা ধরেছে তোর, হ্যাঁ? রাতে ঘুরে লোক ঢুকাচ্ছিস? থু, থু। পুকায় খায় না রে তোর এই গতর, হ্যাঁ? মর মাগি মর। চুপ করো মা, দয়া করে চুপ করো। আমি চুপ তো করলে থেমে যাবে সব, হ্যাঁ? থেমে যাবে। গোটা গায়ে ঢিঢি পুড়ে গেছে, মুখে আগুনে পুড়ছে। এবার এবার তুইও পুড়বিক, তুইও পুড়বিক। পুড়বো আমিও, আমিও পুড়বো। সব সব পুড়ে ছাইটো হয়ে যাবে, সব পুড়ে ছাইটো হয়ে যাবে, সব ছাই, সব সব। নয়নতারার মনে হলো তার মা যেন পাগল হয়ে গেছে। সে কিছু বলার আগেই বাইরের রাস্তায় ঢাক ঢোল আর মানুষের কলরব শোনা গেল। নয়নতারার মায়ের মুখ যেন ছাই রঙের হয়ে গেল এক মুহূর্তে। ওই ওই মুখে আসছে, মুখে আসছে। সর্বনাশ হতে আর দেরিটো নেই। খানিক বাদেই তাদের উঠোনে দলে দলে হই হই করে জড়ো হলো গাঁয়ের মানুষজন। সেই দলে রয়েছে বুড়ো বুড়ি, জোয়ান মরদ থেকে শুরু করে কচি কাচারাও। সবাই যেন যাত্রাপালা দেখবে বলে জড়ো হয়েছে। দলের মুখ্য ভাগে দেখা যাচ্ছে পেটাই লোহার রঙের সুবিশাল এক দেহ। এ গাঁয়েরই মুখিয়া। কাষ্ঠল মুখ, চোখ দুটো যেন তালের শ্বাস দিয়ে তৈরি। সে দীর্ঘ কালো হাতটা তুলতেই থেমে গেল ঢাকঢোলের শব্দ। উপস্থিত লোকজন পাথরের মূর্তি হয়ে গেল মুহূর্তেই। হুঙ্কার দিল মুখিয়া, নয়নতারা। নয়নতারা দাওয়া থেকে ধীর পায়ে নেমে এলো উঠোনে। মুখিয়া আগুন চোখে দেখল তাকে। ঘটনা কি সত্য? নয়নতারা আলতো মাথা নাড়ল, আর সাথে সাথেই সপাটে একটা চড় পড়ল তার গালে। শরীরটা একটা পাক খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল উঠোনে। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল। উপস্থিত লোকগুলো ভয়ে আঁতকে উঠেছে। মুখিয়া এবার ছুটে গিয়ে নয়নতারার চুলের মুঠি ধরে তুলল, তারপর টানতে টানতে নিয়ে চলল বাইরের দিকে। নয়নতারার মা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মুখিয়ার পায়ে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েটাকে, আমি ছেড়ে দাও। মুখিয়া থামল, কঠিন গলায় হাঁক দিল। লালন। ছুটে এলো লালন। হ্যাঁ বাবু। মাথা নিচু করে দাঁড়ালো সে মুখিয়ার সামনে। ও বুঝেনি, ও বুঝেনি গো, বুঝেনি। ক্ষমা করে দাও কে, ওকে ক্ষমা করে দাও। পুরা বেঁধে রাখুন, বুঝেনি ও। আর কেউ যেন দানা পানি কে না দেয় হ। সে মা নিজের মেয়েকে আগলে রাখতে পারেলা, তার এটাই শাস্তি। হ্যাঁ, তোরা তোরা ঢাক ঢোল বন্ধ করলি কেন? যা। আবারও বেজে উঠল ঢাক ঢোল। মুখিয়া নয়নতারার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলল। লালন শক্ত বাঁধনে বাঁধল নয়নতারার মাকে। আর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মানুষগুলো আবারও চলতে শুরু করল। ছাড়া
পেতেই কালীচরণ দৌড় পায়ে রাস্তাটা পার হতে লাগলো। চোরা পথের সন্ধান দিতেই আপাতত ছাড়া পেয়েছে সে। কালীচরণ জানে যে কোনোদিন আবারও জালে আটকা পড়বে। তাকে এই ছেড়ে দেওয়াটা একটা ফাঁদ শুধু। আবারও ফাঁদে আটকা পড়ার আগেই নয়নতারাকে উদ্ধার করতে হবে সমস্ত কিছু থেকে। এই অভিশপ্ত জায়গা থেকে নিয়ে পালাতেই হবে, যেমন করেই হোক। কোনো এক অজানা টানে কালীচরণ গিয়ে দাঁড়ালো সেই পাথরের চাঁইটার কাছে, যেখান থেকে বিচ্ছেদ হয়েছিল নয়নতারার সাথে। কালীচরণ উদ্ভ্রান্তের মতো খুঁজতে লাগলো ফেলে যাওয়া টাঙ্গিটাকে। ওটা এখন ভীষণ দরকার, কিন্তু অনেক খুঁজেও পেল না টাঙ্গিটা। আবারও একটা ঘোরের মধ্যে হাঁটতে শুরু করলো সে। এসে পৌঁছলো নয়নতারার ঘরটার সামনে। অন্ধকারে ঢাকা ঘর। কালীচরণের বুকটা ছ্যাঁত করে উঠল। যে মানুষ রাতের অন্ধকারে চোরা পথে গাছের গুঁড়ি পাচার করে সে অন্তত ভীতু নয়, কিন্তু কালীচরণের বুকে এখন ভয়ের একটা ঘু ঘু সমানে টানা ঝাপটে চলেছে। তবে কি যেটা ভয় পাচ্ছি সেটাই। ঘরের ভিতর ঢুকলো কালীচরণ। একটা চাপা গোঙানির শব্দ তার কানে এলো। আওয়াজটা লক্ষ্য করে ছুটে গেল সে। অন্ধকারে চোখ সয়ে যেতে বুঝতে পারল দাওয়ার খুঁটোতে বাঁধা আছে কেউ। দ্রুত এগিয়ে খুলে দিল বাঁধন। এ অবস্থা কে করলো? নয়নতারার মা ঝুলে যাওয়া মাথাটা তুলল আওয়াজ করে। জড়ানো গলায় বলল, চল একটু জল দিবে। কালীচরণ রান্না চালায় ছুটে গেল। কলসি গড়িয়ে জল এনে ধরল মায়ের মুখে। প্রায় এক ঠোকে জলটা শেষ করলো নয়নতারার মা। তারপর একটু দম নিয়ে বলল, লয়নকে বাঁচা বাপ, ওরা ওকে মেরে ফেলবে। কালীচরণের চোয়াল কঠিন হলো। এমন এক আশঙ্কাই করেছিল সে। আবারও দৌড়ে যেতে গেল। বাপ, নয়নতারার মায়ের গলাটা ভেসে উঠল অন্ধকারে। টাঙ্গিটা নিয়ে যা। মা আঙুল তুলেছে নয়নতারার ঘরের দিকে। কালীচরণ দৌড়ে গেল ঘরের ভিতর। অন্ধকারে ঠাউর হলো না। একটু পরেই পায়ে ঠেকলো হাতলটা। ছোঁ মেরে তুলে নিল সে। হাতলে আঁকা রঙিন লতা পাতা সেই অন্ধকারেও আবছাভাবে দৃষ্টিগোচর হলো। হাত বোলালো কালীচরণ। চোখের কোণে এক বিন্দু জল চিকচিক করে উঠল। তবে সে বিন্দুতে জলের চেয়ে বিদ্যুৎই বেশি। নয়নতারাকে একটা খুঁটোতে বেঁধে রাখা হয়েছে। চিবুকটা তার ঝুঁকে আছে ছাতিতে। জল বা ওই জাতীয় কিছু ঢালা হয়েছে তার মাথায়। দু তিনটে খুঁটোতে ঝুলছে হ্যাজাক। মৃদু সাদাটে আলো ছড়িয়ে পড়েছে জায়গাটায়। উৎসুক জনতার মধ্যে ভয় আর মজা এই দুই মিশ্র প্রতিক্রিয়া খেলা করছে। মুখিয়া বসে আছে আসনে। আসন পাথরের। সেটাকে শাল আর সেগুনের ডাল দিয়ে সিংহাসনের আদল দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঢাক ঢোল বাজছে, কিন্তু কিছুটা নিচু স্বরে। মুখিয়া কর্কশ স্বরে লালনকে উদ্দেশ্য করে বলল, উডাইনিটার কাপড় খুলে লে, তারপরে নোংরা চুলে চুপিয়ে আনুয়াকে। সবার সামনে আজ ওকে বলি তো দেবক।
মুখিয়াকে ঠকানোর একটাই শাস্তি, একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু। মুখিয়ার শেষ শব্দটা যেন বাতাসে ধাক্কা খেতে লাগলো। লালন নির্দেশ পেতেই এগিয়ে গেল। চকচকে দুটো চোখ নয়নতারার শরীরের ভাঁজে যেন আটকা পড়ছে। হাত বাড়ালো নয়নতারার দিকে, আর ঠিক তখনই একটা টাঙ্গি শনশন বাতাস কেটে এসে গেঁথে গেল লালনের পিঠে। লালন হুমড়ি খেয়ে পড়ল নয়নতারার পায়ের কাছে। ঢাকঢোলের শব্দটাও গেল বন্ধ হয়ে। উপস্থিত জনতা পিছিয়ে গেল কিছুটা। আলো ছায়ায় দাঁড়িয়ে থাকতে দেখল সকলে কালীচরণকে। চোখ যেন তার রক্ত জবার রং ধারণ করেছে। কেউ কিছু বোঝার আগেই সে দ্রুত পায়ে এগিয়ে গেল লালনের পড়ে থাকা শরীরটার দিকে। হ্যাঁচকা টানে তুলল শরীরে গেঁথে থাকা টাঙ্গিটা। নরকের কীট, তোকে বিশ্বাস করেছিলাম। বেশ কয়েকবার টাঙ্গির ধারালো কোপ বসে গেল লালনের শরীরে। রক্ত ছিটিয়ে পড়ল চতুর্দিকে। উপস্থিত জনতার মধ্যে যারা একটু আগেও কোনো এক অশালীন দৃশ্য দেখার কৌতূহলেই চোখ বড় করে তাকিয়েছিল, ভয় যেন তাদের চোখ বুজে গেল। মুখিয়াও থ হয়ে গেছে এক মুহূর্তের জন্য। কালীচরণ সময় নষ্ট না করে টাঙ্গির কোপ দিল শক্ত করে বাঁধা দড়িটায়। দড়িটা কেটে পড়তেই নয়নতারার প্রায় অচেতন দেহটাকে তুলে নিল কাঁধে। এই মুখিয়া, আমি কালীচরণ, তোদের আইন মানি না, নিজের আইন নিজে তৈরি করি। নয়নতারা তোর লয়, আমার, চিরদিনের জন্য আমার। পা বাড়ালো কালীচরণ নয়নতারার শরীরটাকে কাঁধে নিয়ে। মুখিয়া যেন এতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। সে ভাবতে পারেনি চারপাশের গায়ে এমন কেউ আছে যে তাকে এভাবে হুঙ্কার দেবে। চিরকাল গায়ের মানুষজনকে তো সেই হুঙ্কার দিয়ে এসেছে, তাই এক মুহূর্তের জন্য সে পাথর হয়ে গিয়েছিল। এখন সম্বিত পেতেই উঠে দাঁড়ালো, নির্দেশ দিল বেশ কয়েকজনকে কালীচরণকে আটকানোর জন্য। নির্দেশ পেতেই তারা ধারালো বল্লম নিয়ে ছুটে গেল কালীচরণের দিকে। কালীচরণ জানত মুখিয়া এত সহজে তাকে যেতে দেবে না। প্রস্তুত ছিল সেও। লোকগুলো ছুটে যেতেই তার হাতের টাঙ্গি বিদ্যুতের ফলার মতো আছড়ে পড়ল লোকগুলোর উপর। এক মুহূর্ত খণ্ডযুদ্ধে ভরে গেল জায়গাটা। কিন্তু এক মুহূর্তই, একটু পরেই লোকগুলো ছিন্ন ভিন্ন দেহ নিয়ে পড়ে গেল মাটিতে। বললাম না, নয়নতারা শুধু কালীচরণের, আর যে বাধা দিতে আসবে তার পরিণতি হবে ভয়ঙ্কর মৃত্যু। বলেই আরো কয়েকবার টাঙ্গির কোপ বসালো ওই ছিন্ন দেহগুলোর উপর। মুখিয়া উঠে দাঁড়ালো। এবার মুখিয়া শক্ত হাতে তুলে নিয়েছে ধারালো এক বল্লম। এ কালীচরণ, আমি মুখিয়া আঠো আছি। 10-10টা গায়ের লোক আমার সামনে মাথা লিচু করে দাঁড়ায়, আর তুই কি না আমারই সামনে তর্জন গর্জন করিয়া চলেছিস? এত সাহস তোর? নয়নতারাকে আমি বলি তো দেব, তাকে তুই নিয়ে যেতে লাইরবি। বলেই ধারালো বল্লম নিয়ে তেড়ে গেল কালীচরণের দিকে। আবারও শুরু হলো এক লড়াই। তবে এবারে খণ্ডযুদ্ধ নয়, ভীষণ এক লড়াই। ধাতব শব্দে ভরে গেল জায়গাটা। উপস্থিত মানুষজন চোখ বিস্ফারিত করে দেখল
দুটো পাথর কোঁদা দেহ লড়ে যাচ্ছে একে অপরের সাথে। ভীষণ ভীষণ এক যুদ্ধ শুরু হয়েছে। চারিদিকে গাছপালা, প্রকৃতি কেঁপে উঠছে যেন অস্ত্রের ধাতব শব্দে। নয়নতারার প্রায় অচেতন দেহটা এখনো কালীচরণের কাঁধে। এক হাতে লড়ে চলেছে সে। একটু পরেই তার কানে এসে লাগলো নয়নতারার চাপা গোঙানি। কিছু একটা বলতে চাইছে নয়নতারা। এক মুহূর্তের জন্য কালীচরণ অন্যমনস্ক হয়ে গেল, আর ঠিক তখনই মুখিয়ার ধারালো বর্ষা গাঁথল কালীচরণের ছাতিতে। রক্ত ছলকে বেরিয়ে এলো। শরীরটাও ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল কিছুটা। নয়নতারার শরীরটাও পড়ে যাচ্ছিল, কোনো রকমে সামলালো সে। মুখিয়ার চোখে মুখে এখন ধারালো হাসি। আবারও বল্লমটা নিয়ে এগিয়ে গেল সে দ্বিতীয় আঘাত হানার জন্য। কালীচরণ নিজের শরীরটা সরিয়ে নিতে গেল। বল্লমটা বিঁধল নয়নতারার ঝুলন্ত শরীরে। শরীরটা প্রবল ঝাঁকুনি দিয়ে উঠল, আর পড়ে গেল কালীচরণের কাঁধ থেকে সশব্দে। থেমে গেছে কালীচরণ। নয়নতারার শরীরটা বেশ কয়েকবার ঝাঁকুনি খেয়ে নিথর হয়ে গেল চিরদিনের জন্য। মুখিয়ার বল্লম আরো একবার এসে গেঁথে গেল কালীচরণের কোমরে। হাঁটু গেঁথে বসে পড়ল সে। শরীর কুঁকড়ে গেল যন্ত্রণায়। রক্ত গড়িয়ে নামছে ছাতি আর কোমর থেকে স্রোতের মতো। চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে আসছে। তবুও কালীচরণ নয়নতারার দিকে ঘষ্টে ঘষ্টে এগিয়ে গেল। মাথাটা তুলে নিতে চাইল তার কোলে। মুখিয়ার বল্লম আবারও এগিয়ে এলো তার দিকে, আর ঠিক তখনই কালীচরণের হাতের টাঙ্গি তীব্র বেগে আঘাত করল মুখিয়ার গলায়। মুন্ডুটা ধর থেকে আলাদা হয়ে পড়ে গেল মাটিতে। উপস্থিত জনতার মুখে এখন টু শব্দটিও নেই। কালীচরণ উদ্ভ্রান্তের মতো তাকালো এদিক ওদিক। তারপর নয়নতারার দেহটাকে আবারও কাঁধে তুলে টাঙ্গিটা শক্ত মুঠোয় ধরে এগিয়ে চলল সামনের অন্ধকারের দিকে। কত পথ যে সে এভাবে অতিক্রম করল নিজেও জানে না। কোনো এক অদৃশ্য ডাক যেন তাকে এগিয়ে নিয়ে চলেছে তার নিজের চালা ঘরটার দিকে। ঘরটার সামনে এসে এক মুহূর্ত থামল সে। এই কদিন শুধু সে ভেবেছে নতুন করে সাজাবে আবার ঘরটাকে। সব মিটলে পরে নয়নতারাকে নিয়ে আসবে এখানে মাথা উঁচু করে। না চোরাই পথে সে আর থাকবে না, কিছু একটা কাজ জুটিয়ে নেবে। কিন্তু আকাশে ফিন ফিনে চাঁদের আলো। সেই চাঁদের আলো গায়ে মেখে কালীচরণ নয়নতারার দেহটাকে নিয়ে এগিয়ে গেল চালাঘরের সামনে জড়ো করে রাখা কাঠের স্তূপের দিকে। নয়নতারার নিথর শরীরটাকে নামিয়ে রেখে কাঠগুলো সাজালো যত্ন করে, যেন এই মুহূর্তে একটা কাঠের বিছানা তৈরি করছে সে। অতি যত্নে নয়নতারার দেহটা শুইয়ে দিল। চোয়াল কঠিন করে আগুন ধরালো তাতে। দাউ দাউ আগুনে জ্বলে উঠল দেহটা। কালীচরণ স্থির দৃষ্টিতে শুধু দেখল কেমন করে ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে মিশে যায় বাতাসে। আর সেই ধোঁয়ার কুণ্ডলিতে ভেসে উঠছে একটা মুখ, যে মুখটা কালীচরণের বুকে চিরদিনের জন্য গাঁথা হয়ে গেছে। আগুন নিভে এলো একটু একটু করে।
কালীচরণের শরীরে তখনও হয়ে চলেছে তীব্র রক্তক্ষরণ। চোখ দুটো ঝাপসা লাগছে, চেতনা হারাতে শুরু করছে একটু একটু করে। প্রায় অসাড় হয়ে আসা শরীরটা নিয়ে কালীচরণ শুয়ে পড়ল উঠোনে। লয়নতারা, আমি আসছি, আমি আসছি, তোমার কাছেই আসছি। শীত গাঢ় হলো, কুয়াশা নামতে শুরু করলো ঘন হয়ে। চারিদিক ঠেকে গেল ঘন জমাট কুয়াশায়। কিন্তু সেই কুয়াশায় যদি কেউ তীক্ষ্ণ চোখে জরিপ করত, তাহলে দেখতে পেত ক্ষীণ হয়ে আসা ধোঁয়ার কুণ্ডলিতে ভেসে থাকা মুখটার দিকে এগিয়ে চলেছে আরও একজন, তার হাত ধরার জন্যই। ঝুমনি এতক্ষণ যেন ডুবেছিল কোনো এক ঘোরে। লোকটা থামলে সে অবশ লাগা চোখে তাকালো তার দিকে। দেখল লোকটার চোখের কোণে চিকচিক করছে জল। যা, ফিরে যা মা। এই লয়নতারার গল্প শুধু কালীচরণের হয়েই থাকবে। তুই লয় তার কিছুটা ভাগ পেলি। যা, বাড়ি যা এবার। ঝুমনি কোনো কথা বলল না, ধীরে এগিয়ে চলল সামনের রাস্তা ধরে। সন্ধ্যের আভা লাগতে শুরু করেছে বাতাসে। শীতের কনকনে অনুভূতি ছড়িয়ে পড়ছে চারদিকে। ঝুমনি যেতে যেতে একবার পিছন ফিরে তাকালো, কিন্তু লোকটাকে দেখতে পেল না সে। শুধু তার মনে হলো একটা কুয়াশার চাদরে জড়িয়ে একটা মুখ যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে বাতাসে। এবার দ্রুত পা বাড়ালো ঝুমনি, কিন্তু কিছুটা যেতেই থমকে দাঁড়িয়ে গেল সে। রাস্তা আটকে দাঁড়িয়েছে বিষাক্ত এক কাল সাপ, বা বলা ভালো মনুষ্যরূপী কাল সাপ, ভাবাতান্ত্রিক। ঝুমনির দিকে শকুনের দৃষ্টি নিয়ে তাকালো সে। কোথায় পালাচ্ছিস রে? কখন থেকে খুঁজছি, বেটা জবনটাকেও আর খুঁজে পাচ্ছি না। কাল তোকে কবর দিতে চেয়েছিলাম অন্য কারণে। ও জবন বেটা বুঝতে পারেনি, ভেবেছিল এই করে গা থেকে অভিশাপ মুক্ত করবে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল অন্য। তোর দেহ পচে গেলে ওর হাড় দিয়ে আমি এক বিশেষ ক্রিয়া করব। কিন্তু সে তো হলো না কাল, তাই আজ এসেছি। চল, দেরি না করে কাজটা সেরে ফেলি। ভাবাতান্ত্রিক হিংস্র হায়নার দৃষ্টি নিয়ে এগিয়ে গেল ঝুমনির দিকে। আর তখনই ঝুমনি শুনতে পেল একটা ধারালো টাঙ্গি শন শন বাতাস কেটে অন্ধকার ফুঁড়ে এগিয়ে আসছে। কেউ যেন বজ্র গম্ভীর স্বরে বলছে, যখনই কোনো শয়তান জেগে উঠবে, তখনই জেগে উঠবে কালীচরণের টাঙ্গি।